পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার ক্লাসের বরাবরের সকল স্তরের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে বাংলা 1428 সালের বৈশাখী শুভেচ্ছা। যেহেতু এটা বাংলা বছরের প্রথম মাস বৈশাখ মাস এবং মাত্র 2-1 দিন গেল এবং এর আগে আমার আর কোনো ক্লাস ছিল না, তাই আজকে এই ক্লাসের মাধ্যমে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে বৈশাখী শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই বাড়িতে যার যার অবস্থান থেকে ভালো আছেন এবং নিরাপদে আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো এবার আমরা আস্তে আস্তে পাঠে চলে যাই। আমার আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের শুরুতেই আমি আমার পরিচিতি তোমাদের নিকট তুলে ধরছি। আমি সঞ্জয় ভৌমিক, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, বৃদ্ধকালিন্দিয়া হাজের হাসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। শিক্ষার্থীবৃন্দ, আমার এই ক্লাসটি যাদের জন্য, অর্থাৎ এই ক্লাসের টার্গেট স্টুডেন্ট হচ্ছে তোমরা যারা স্নাতক পাস 2য় বর্ষে আছো, প্রাণীবিজ্ঞান বিষয়টি নিয়ে পড়াশোনা করো, তাদের জন্য। আর আমার আজকের এই ক্লাসটি হচ্ছে প্রাণীবিজ্ঞান 4র্থ পত্রের। এই বিষয়টির পেপার কোড হচ্ছে 123103। আমি আজকে তোমাদের এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব নিয়ে আলোচনা করব। আশা করি আগামী 20-25 মিনিট তোমরা আমার সাথেই থাকবে। শিক্ষার্থীবৃন্দ, পর্দায় তোমরা একটি বিদকুটে ধরনের প্রাণীর ছবি দেখতে পাচ্ছ। তোমরা কি জানো এই প্রাণীটা কি? আমার মনে হয় তোমরা কিছুটা মনে করতে পারছো। তোমরা যখন প্রথম বর্ষে অধ্যয়ন করেছিলে তখন তোমাদের প্রাণীবিজ্ঞান প্রথম পত্রে এই প্রাণীটি প্রতীক প্রাণী হিসেবে ছিল। একটু মনে করে দেখো তো প্রাণীটি তোমরা চিনতে পারো কি না। যাই হোক, আর কথা না ঘুরিয়ে আমি প্রাণীটির পরিচয় তোমাদের একটু পরেই বলে দেব, তখন আমরা জানতে পারবো এটা কিসের ছবি। ছবি বুঝে আমরা যেটা হয়তো উত্তর দিতে পারবো সেটা হচ্ছে এখানে সম্ভবত কতগুলো ডিম বা এই জাতীয় কোনো কিছু দেখা যাচ্ছে। তাহলে এই ডিমগুলো ফুটে বা ডিম ফুটে যে ভ্রূণ তৈরি হয় সেটাই হবে হয়তোবা আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে ছবিটা দেখেছিলাম সেটা ছিল ন্যারিস অথবা নিয়েনথিস। এখন নতুন নাম নিয়েনথিস, আগে ন্যারিস বলা হতো যে প্রাণী সেটা। আর এই যে ছবিটা, এটা হচ্ছে তার ভ্রূণীয় পরিস্ফুটনের ছবি। অতএব শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের আজকের পাঠ হচ্ছে ডেভেলপমেন্ট অফ নিয়েনথিস। যদি আমি বাংলা করে বলি তাহলে নিয়েনথিসের পরিস্ফুটন। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠ থেকে যে বিষয়গুলো অর্জন করতে পারবো, অর্থাৎ পাঠের শিক্ষণফল হিসাবে আছে নিয়েনথিসের পরিচিতি তোমরা বলতে পারবে, পরিস্ফুটন কি সেটা বলতে পারবে, আর নিয়েনথিসের পরিস্ফুটন তোমরা বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে একটু নিয়েনথিসের পরিচিতিটা জেনে নিই। নিয়েনথিস যে প্রাণীটি, এটি অ্যানিলিডা পর্বের পলিকিটা শ্রেণীর প্রাণী। এরা সমুদ্র তীরবর্তী অগভীর পানিতে বাস করে। এদের যখন পরিস্ফুটন হয়, এদের পরিস্ফুটনে সরাসরি এরা জন্মলাভ করে না, লার্ভা দশা বিদ্যমান। আর এদের লার্ভার একটা নাম আছে, এই নাম হচ্ছে ট্রাকোফোর লার্ভা, অর্থাৎ এদের লার্ভাকে বলা হয় ট্রাকোফোর লার্ভা। এটা হচ্ছে একলিঙ্গ প্রাণী। সাধারণ অবস্থায় স্ত্রী ও পুরুষ নিয়েনথিসের মধ্যে
পার্থক্য দেখা যায় না, তবে পরিণত বয়সে এদের শরীরে কতগুলো গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায়। এই সময়ে নিয়েন্থিসের শরীরে দুটি পৃথক অংশ চিহ্নিত করা যায়। সামনের দিকের অংশকে অ্যাটোক এবং পিছনের দিকের অংশকে এপিটোক বলে। এই অংশে গোনাড বা জননাঙ্গ থাকে। নিয়েন্থিস এর পেরিটোনিয়ামের এপিথেলীয় স্তর হতে গোনাড বা জননাঙ্গ গঠিত হয় এবং সিলোমের মধ্যে জননকোষের পূর্ণতা প্রাপ্তি ঘটে। ম্যাটারনাফিডিয়ার সাহায্যে গোনাড থেকে শুক্রাণু ও ডিম্বাণু শরীরের বাইরে আসে। আর নিয়েন্থিসের ক্ষেত্রে আমরা যে জিনিসটি দেখতে পাই তার যে নিষেক, সে নিষেকটা হচ্ছে বহির্নিষেক, অর্থাৎ শরীরের বাইরে নিষেক সংগঠিত হয়। শিক্ষার্থীবৃন্দ, নিষেকের পর নিয়েন্থিসের ডিম্বাণু পরিপূর্ণতা লাভ করে। ডিম্বাণু সাইটোপ্লাজম দানার পুনর্বিন্যাস ঘটে। কুসুম ভেজিটাল পোলের দিকে সরে যায়, ফলে অ্যানিমেল পোলে কেবল স্বচ্ছ প্রোটোপ্লাজম থাকে। ডিম্বাণু প্রথমে গোলাকার হয়ে থাকে, কিন্তু পরে তা বর্তুলাকার ধারণ করে। এই গেল আমার নিয়েন্থিসের সংক্ষিপ্ত পরিচিতি। এখন আমাদের আজকের পাঠের যে শিক্ষণফল সে অনুযায়ী একটা কথা ছিল, পরিস্ফুটন কি তোমরা তা বলতে পারবে। তাহলে পরিস্ফুটনটা কি একটু শোনো। পরিস্ফুটন হচ্ছে একটা পদ্ধতি যেখানে জাইগোট পূর্ণাঙ্গ শিশু প্রাণী বা লার্ভাদশার অপরিণত প্রাণীতে পরিণত হয়, তাকে বলা হচ্ছে পরিস্ফুটন। তো আমরা যেহেতু আমাদের প্রতীক প্রাণী হিসাবে নিয়েন্থিসকে পড়াচ্ছি, সেক্ষেত্রে আমরা দেখব কি করে নিয়েন্থিসের পরিস্ফুটন হয়। তাহলে আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে নিয়েন্থিসের পরিস্ফুটন। আমরা এই মুহূর্তে নিয়েন্থিসের পরিস্ফুটনের যে ঘটনাগুলো আছে, সামগ্রিক ঘটনা, তা পর্যায়ক্রমে একের পর এক তোমাদের উদ্দেশ্যে বর্ণনা করব। প্রথমত, নিয়েন্থিসের জননকোষ উৎপাদিত হতে হয়। তাহলে আমাদের প্রথম ঘটনাটা হবে জননকোষ উৎপাদন। আগে যেমনটি বলেছি, প্রজনন ঋতুতে নিয়েন্থিসের জননাঙ্গ গঠিত হয়। অঙ্কীয় সিলোমিক এপিথেলিয়াম থেকে জননাঙ্গ সৃষ্টি হয়। জননাঙ্গগুলো হচ্ছে নালীবিহীন, তাই জননকোষগুলো সিলোমে মুক্ত হয়। তারপর আসো নিষেক। আগেই বলা ছিল নিয়েন্থিসের বহির্নিষেক ঘটে, সমুদ্রের পানিতেই নিষেক সম্পন্ন হয়। নিষেকের সময় এদের সোয়ার্মিং ঘটে। গ্রীষ্মকালে অন্ধকার রাতে নিয়েন্থিসের পুরুষ সদস্যরা প্রজননক্ষম স্ত্রী সদস্যকে ঘিরে দ্রুত সাঁতার কাটতে থাকে। এ সময় পরিপক্ক স্ত্রীর দেহ মধ্যস্থ ডিম্বাণু থেকে এক ধরনের উত্তেজক পদার্থ নিঃসৃত হয়, যা পুরুষকে অর্থাৎ পুরুষ নিয়েন্থিসকে শুক্রাণু নির্গমনে উদ্দীপ্ত করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার যেটা চলে আসব, এরপর স্ত্রী প্রাণীগুলো ডিম্বাণু নির্গত করে। শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর কাছে আসে এবং ডিম্ব পর্দা ভেদ করে ডিম্বাণুকে নিষিক্ত করে। নিষেক পরবর্তী ডিম্বাণুর পরিবর্তন। এখানে কি ঘটে? নিষেকের পর ডিম্বাণুতে একাধিক পরিবর্তন ঘটে। কুসুম দানাগুলো নিচের দিকে জড়ো হয় এবং এরা ভেজিটাল পোল গঠন করে। ডিম্বাণুর উপর দিক, সেখানে অ্যানিমেল পোল গঠিত হয়। জোনা রেডিয়েটা অদৃশ্য হয়। জাইগোট গোলাকৃতির হয়। এরপর জাইগোটের বিভাজন অর্থাৎ ক্লিভেজ শুরু হয়। তাহলে এবার হচ্ছে নিয়েন্থিসের ক্লিভেজ। নিয়েন্থিসের ক্লিভেজ হচ্ছে সর্পিলাকারের ক্লিভেজ। প্রথম ও দ্বিতীয় ক্লিভেজ লম্ব তল বরাবর সংগঠিত হয়। এর ফলে 4টি ব্লাস্টোমিয়ার উৎপন্ন হয়। এদের মধ্যে একটি ব্লাস্টোমিয়ার কিছুটা বড়। তৃতীয় যে ক্লিভেজ, সেটা অসমতলভাবে ঘটে, ফলে
উপরের দিকে কুসুমবিহীন সম আকারের 4টি মাইক্রোমিয়ার উৎপন্ন হয়। মাইক্রোমিয়ারের নিচে থাকে সম আকারের 4টি ম্যাক্রোমিয়ার। এরপর ম্যাক্রোমিয়ারগুলোতে চতুর্থ ক্লিভেজ সংঘটিত হয়। চতুর্থ ক্লিভেজও হচ্ছে অসম প্রকৃতির। চতুর্থ ক্লিভেজ ঘটার পর পূর্বেকার 4টি ম্যাক্রোমিয়ার থেকে 4টি করে ম্যাক্রো ও মাইক্রোমিয়ার উৎপন্ন হয়। এই ক্ষেত্রেও 4টি মাইক্রোমিয়ারের মধ্যে একটি বড় হয়, একে প্রথম সোমাটোব্লাস্ট বলে। চতুর্থ ক্লিভেজ শেষে ব্লাস্টোমিয়ারের সংখ্যা হয় 12। পঞ্চম ক্লিভেজেও 4টি ম্যাক্রোমিয়ারকে আগের মতো অসমভাবে বিভাজিত করে এবং 4টি করে ম্যাক্রো ও 4টি করে মাইক্রোমিয়ার উৎপন্ন হয়। এই ক্ষেত্রেও 4টি মাইক্রোমিয়ারের মধ্যে একটি বড় হয়, একে বলা হয় দ্বিতীয় সোমাটোব্লাস্ট। পঞ্চম ক্লিভেজ শেষে ভ্রূণের ব্লাস্টোমিয়ার সংখ্যা দাঁড়ায় 16তে। বিভাজনের অগ্রগতির ফলে ম্যাক্রোমিয়ার অপেক্ষা মাইক্রোমিয়ারের সংখ্যা বেশি হয়। মাইক্রোমিয়ার অ্যানিমেল পোল আর ম্যাক্রোমিয়ার ভেজিটাল পোল নির্দেশ করে। মাইক্রোমিয়ারগুলো মাইক্রোমিয়ার থেকে উৎপন্ন হলেও সরাসরি তাদের উপর অবস্থান করে না। বিভাজনের সময় পর্যায়ক্রমে ডানে বামে উভয় পার্শ্বে অবস্থান করে। এই জন্য এই ধরনের ক্লিভেজকে বলা হচ্ছে সর্পিল ক্লিভেজ বা স্পাইরাল ক্লিভেজ। ক্লিভেজ পরবর্তী যে পরিস্ফুটনের ঘটনা তার নাম হচ্ছে ব্লাস্টুলেশন। ক্লিভেজের ফলে ভ্রূণটি একটি নেরেট গোলকে রূপ নেয়। ভ্রূণের এই অবস্থাকে বলা হয় মরুলা। মরুলার ভিতর তরল পদার্থ জমে এক স্তর বিশিষ্ট যে ফাঁপা ভ্রূণ তৈরি হয় সেটাকে বলা হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলার ভেতর দিকের যে গহ্বর তাকে বলা হচ্ছে ব্লাস্টোসিল। ব্লাস্টুলার পরবর্তী ভ্রূণীয় দশার নাম হচ্ছে গ্যাস্ট্রুলেশন, অর্থাৎ গ্যাস্ট্রুলা, তবে সেটা যে পদ্ধতি গঠিত হবে সেটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলেশন। মাইক্রোমিয়ারগুলো দ্রুত বিভাজিত হতে থাকে এবং ক্রমাগত নিচের দিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভেজিটাল পোলের একেবারে নিচে একটি ছিদ্র রেখে 4টি ম্যাক্রোমিয়ারকে সম্পূর্ণ আবৃত করে ফেলে। নিচের ছিদ্রটিকে বলা হচ্ছে ব্লাস্টোপোর। এ অবস্থায় ভ্রূণটি দ্বিস্তরী গ্যাস্ট্রুলা গঠন করে। গ্যাস্ট্রুলার ভিতরের গহ্বরকে বলা হচ্ছে আর্কেন্টেরন, কিউকু বা আর্চেন্টেরনও বলে। এটা নানা পরিবর্তনের মাধ্যমে গ্যাস্ট্রুলা রূপান্তরিত হয় এবং রূপান্তরিত হয়ে নিয়ান্থিসের যে লার্ভা, ট্রকোফোর লার্ভা, এই ট্রকোফোর লার্ভা গঠন করে। তো আমরা এবার দেখব ট্রকোফোর লার্ভা সৃষ্টি। ভ্রূণ বিকাশের 24 ঘন্টা পর ট্রকোফোর লার্ভার গঠন শুরু হয়। গ্যাস্ট্রুলার উপরের কোষগুলির পুরুত্ব বৃদ্ধি পেয়ে এপিকাল প্লেট গঠিত হয়। এপিকাল প্লেটের উপর একগুচ্ছ সিলিয়া এবং এক জোড়া চক্ষু সৃষ্টি হয়। একই সময়ে দেহের মাঝখানে একটি সিলিয়া বেষ্টনী আবির্ভূত হয়, একে পোটোট্রক বলে। দেহের নিম্নভাগ হতে আরেকটি সিলিয়া বেষ্টনী উৎপন্ন হয়, এর নাম হচ্ছে ট্যালোট্রক। পোটোট্রকের পেছন থেকে অঙ্কীয় তলের মাঝখানের অ্যাক্টোডার্মাল কোষগুলি কিছুটা ভিতরে ঢুকে এবং একটি ক্ষুদ্রাকার গর্ত সৃষ্টি করে, একে স্টোমোডিয়াম বলে। স্টোমোডিয়াম থেকে মুখছিদ্র, মুখ গহ্বর এবং গলবিল সৃষ্টি হয়। পোটোট্রকের পেছনে অঙ্কীয় তলের অ্যাক্টোডার্ম থেকে অঙ্কীয় প্লেট গঠিত হয়। এখান থেকে স্নায়ুরজ্জু গঠনের সূত্রপাত ঘটে। অ্যাক্টোডার্মের কোষগুলি এক স্তরে সজ্জিত হয়ে একটি ফাঁপা নলের মতো গঠন তৈরি করে। এখান থেকে মধ্যান্ত্র উৎপন্ন হয়। শিক্ষার্থীবৃন্দ,
ইতিমধ্যে ব্লাস্টোপোরের অ্যাক্টোডার্মাল কোষগুলি ভিতরে প্রবিষ্ট হয়ে পর্চাদন্ত্র গঠন করে। পরবর্তীতে পর্চাদন্ত্র থেকে পায়ু ও মলাশয় সৃষ্টি হয়। লার্ভার পরিপাক নালী ঘিরে অবস্থান করে তরলপূর্ণ ব্লাস্টোসেল। ব্লাস্টোসেলের মধ্যে লার্ভার পেশি, শাখান্বিত মেসেনকাইমা কোষ এবং একজোড়া ন্যাফ্রিডিয়া উপস্থিত থাকে। পূর্ণগঠিত ট্রকোফোর লার্ভা দেখতে সিলিয়াধারী স্বচ্ছ লাঠিমের মতো। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে নিয়েন্থিসের পরিস্ফুটনের বিভিন্ন ধাপসমূহ দেওয়া আছে। এখানে এ থেকে শুরু করে কে পর্যন্ত 3, 6, 8, 11টা ছবি দেওয়া আছে। আমরা যদি এ বি সি ডি এভাবে পর্যায়ক্রমে ছবিগুলো একটু দেখি, তাহলে তার জাইগোটের বিভাজন এবং যে ক্লিভেজ তথা মরুলা তথা ব্লাস্টুলা, এই জিনিসগুলো একটু অনুমান করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার এটা একটু ছবিতে দেখি। এই হচ্ছে গিয়ে নিয়েন্থিসের ডিমটা, তারপরে এটা নিষিক্ত ডিম্বাণু, এরপরে এটা কি, এটার মধ্যে ক্লিভেজ শুরু হয়ে গেছে। প্রথমে লম্বালম্বিভাবে ভাগ হলো, তারপরেও লম্বালম্বি, এরপর আমরা দেখতেছি আবার পাশাপাশি একটা ভাগে ভাগ হলো, তারপর এরকম ভাগ হতে হতে এক সময়ে তার ডেভেলপমেন্টের ফলে সে একটা লার্ভা প্রাণীতে পরিণত হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মোটামুটি যা পড়ানোর আজকে এখানেই শেষ হলো। তবে আমরা এই পার্ট নিয়ে আলোচনার প্রেক্ষিতে তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষায় আসে এমন কিছু প্রশ্ন রেখেছি। আশা করি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো এবং প্রশ্নগুলো খাতায় লিখে নেবে। আমি প্রতিটি প্রশ্ন দুবার করে বলবো। আমার বিশ্বাস তোমরা যদি প্রশ্নগুলো লিখে নিয়ে বাড়িতে চর্চা করো, তাহলে এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে। তো ক বিভাগে যে প্রশ্নগুলো থাকে সাধারণত সেগুলো 1 নাম্বারের প্রশ্ন। তো এই প্রশ্নগুলো হচ্ছে সংক্ষিপ্ত, তাহলে লিখে নাও কি আছে আমরা দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে ব্লাস্টুলেশন কি? ব্লাস্টুলেশন কি? দ্বিতীয় প্রশ্ন, সর্পিল ক্লিভেজ কাকে বলে? সর্পিল ক্লিভেজ কাকে বলে? তৃতীয় প্রশ্ন, নিয়েন্থিসের গ্যাস্ট্রুলা কিসে রূপান্তরিত হয়? নিয়েন্থিস এর গ্যাস্ট্রুলা কিসে রূপান্তরিত হয়? তারপরের প্রশ্ন, ক্লিভেজ স্থল কি? ক্লিভেজ স্থল কি? পরবর্তী প্রশ্ন, ট্রকোফোর লার্ভা কি? ট্রকোফোর লার্ভা কি? আর ক বিভাগের সর্বশেষ প্রশ্ন, পরিস্ফুটন কি? পরিস্ফুটন কি? আশা করি শিক্ষার্থীবৃন্দ আমার কথা এবং পর্দায় দেখানো লেখা থেকে তোমরা প্রশ্নগুলো লিখে নিতে পেরেছ। আমরা এবার চলে যাব খ বিভাগে। খ বিভাগের জন্য আমরা যে প্রশ্ন রেখেছি তার প্রথমটি হচ্ছে, নিষেক বলিতে কি বুঝো? নিষেক বলিতে কি বুঝো? দ্বিতীয় প্রশ্নটা, ট্রকোফোর লার্ভার বর্ণনা দাও। ট্রকোফোর লার্ভার বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, ক্লিভেজ স্থল বলিতে কি বুঝো? ক্লিভেজ স্থল বলিতে কি বুঝো? গ বিভাগের জন্য আমরা মাত্র একটি প্রশ্ন রেখেছি। প্রশ্নটি হচ্ছে, ট্রকোফোর লার্ভা পর্যন্ত নিয়েন্থিস এর ভ্রূণীয় বিকাশ বর্ণনা করো। এটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এটা পড়ে নেবা। মূল্যায়ন শেষে আমরা চলে যাব বাড়ির কাজ। বাড়ির কাজও তোমাদের জন্য একটা দেওয়া আছে, সেটা হচ্ছে ট্রকোফোর লার্ভা পর্যন্ত নিয়েন্থিসের ভ্রূণীয় বিকাশ চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। আমি প্রথম দিকে যে ছবিটা তোমাদের দেখিয়েছিলাম সেটাতে এই প্রশ্নটার উত্তর রয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, বাড়িতে নিরাপদে থাকবে, প্রয়োজন না হলে বাইরে বের হবে না,
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।